নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। হাই টক নিয়ে আপনাদের সঙ্গে আমি বিধান। রক্তাক্ত বাংলার রাজনীতি, আবার রাজনীতির কারণে রক্তে ভিজল বাংলার মাটি। শনিবার সরস্বতী পুজোর অনুষ্ঠানে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস তিনি ছিলেন সেই বাড়ির কাছেই পাড়াতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, মারা যান বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। শুধু বিধায়ক সত্যজিৎ বিশ্বাস নয়, আমরা যদি শেষ কবছর বাংলার ইতিহাস দেখি সেখানে কিন্তু এভাবে বারবার রক্তাক্ত হয়েছে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোক। এই রক্তাক্ত রাজনীতি আর কতদিন, সে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান রক্তাক্ত রাজনীতি। বাংলার রাজনীতি সত্যিই রক্তাক্ত। যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, যেটা আমি আগেও বললাম, যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক বিধায়ক যেই হোক না কেন, এভাবে রক্তাক্ত আর হতে দেয়া যাবে না বাংলাকে। কারণ বাংলার এই যে রক্তাক্ত রাজনীতি, সেটা কিন্তু বাংলার সংস্কৃতি নয়। এই রক্ত কিন্তু উন্নয়ন আনে না, এই রক্ত মানুষের অধঃপতনই আনে। শনিবার বিকেলে সত্যজিৎ বিশ্বাস বিধায়ক তিনি খুন হলেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো। এখনো অবধি দুজন গ্রেপ্তার হয়েছেন। দোষারোপ পাল্টা দোষারোপের পালা প্রতিবারের মতো এবারও অব্যাহত। শাসক দল বলছে এটা বিজেপির দোষ, বিজেপি বলছে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। কিন্তু এই রক্তাক্ত রাজনীতি আর কতদিন? আমরাও চাই যারা এই ঘটনার সাথে জড়িত, যারা খুন করেছেন, তারা অবশ্যই শাস্তি পাক, কিন্তু সেই শাস্তি তারা পাবেই। তার সাথে সাথে এটাও আমাদের দাবি যে আর যেন বাংলার মাটি রাজনীতির জন্য রক্তাক্ত না হতে হয়। আর এই রক্তাক্ত রাজনীতি কতদিন চলবে? সামনেই লোকসভা নির্বাচন, মানুষও সে নিয়ে প্রবল আতঙ্কে। আমি এই কথা নিরসন করতেই আমার সাথে আজকে স্টুডিওতে আছেন সুবীর ঘোষ মৌলিক, প্রাক্তন পুলিশ অফিসার, সঙ্গে রয়েছেন ডক্টর অসিত মণ্ডল, বিজেপি নেতা, সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, অধ্যাপক বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, এবং বিরতির পর আমাদের সঙ্গে যোগ দেবেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল নেতা। আমি প্রথমেই যাব ডক্টর অসিত মণ্ডলের কাছে। বিজেপি নেতা ডক্টর অসিত মণ্ডল, যে রক্তাক্ত রাজনীতি, যে কথা আমরা দেখলাম যে শনিবার দিন বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস তিনি খুন হলেন, এবং খুন হওয়ার সাথে সাথেই তৃণমূলের যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা কিন্তু দাবি করা হলো বিজেপির মুকুল রায়ের নাম, আপনাদের নেতা, তার নামও নেওয়া হলো সাথে সাথে। কি বলবেন? শুনুন, এখন পশ্চিম বাংলার রাজনীতি একটা কথা প্রচলিত হয়েছে, আপনি প্রিন্ট মিডিয়া বা টিভি মিডিয়া আপনি দেখতে পাবেন একটা শুট আউট। শুধু এখানে বিধায়ক না, অনেক জায়গায় শুট আউটের প্রমাণ হয়েছে। এর আগে খড়গপুরে হয়েছিল, কিছুদিন আগে জয়নগরে হয়েছে। সেখানেও কিন্তু যেখানে শুট আউট হচ্ছে তাদের পার্টির কন্ট্রোলের মধ্যে হচ্ছে, এবং সেটা বিজেপির দিকে তীর ছুড়ে দিচ্ছে। এবং আজ পর্যন্ত যতগুলো ওদের দোষী কন্ট্রোলে মারা গেছে বা খুন হয়েছে বা শুট আউট হয়েছে, একটা অভিযোগ প্রমাণিত হয়নি যে বিজেপির সঙ্গে জড়িত আছে। এটা রাজনৈতিক ভাবে ওদের কি ব্যাপারে মারা গেছে এটাতে দেখুন। এটা কিন্তু আপনি দেখুন, একজন বিধায়ক যদি শাসক দলের বিধায়ক খুন হচ্ছেন এবং জনসমক্ষে, সেখানে কিভাবে হলো, কি হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা কি আছে, সেখানে কিন্তু সেটা ধোঁয়াশার মধ্যে আছে। সেখানে তার দেহরক্ষী ছুটি নিয়েছিলেন, এবং ছুটি নিলেও একটা পদ্ধতি আছে ছুটি নেওয়ার, এবং ছুটি নিলে তার সাবস্টিটিউটে দেহরক্ষী থাকবে। এবং সেই প্রোগ্রামে, সরস্বতী পূজার অনুষ্ঠানে মন্ত্রীও ছিলেন, রত্নাকর দেবী মন্ত্রী ছিলেন, এবং ডিস্ট্রিক্টের সভাপতিও ছিলেন তৃণমূলের, গৌরীশঙ্কর দত্ত ছিলেন। এবারে আপনি ভাবুন কি একটা জনসম্পর্কে এরকমভাবে একটা শাসক দলের বিধায়ককে খুন হতে হচ্ছে। এবার আপনি ভাবুন কি আপনার জনসাধারণ কি সুরক্ষা আছে, বা অন্যান্য পার্টির নেতাদের কি সুরক্ষা আছে। আপনি শাসক দলে এটা কিভাবে হচ্ছে, এটা পুলিশ প্রশাসনের একটা গাফিলতি আছে, এবং পুলিশ প্রশাসনের তো অবশ্যই একটা ভূমিকা থাকে, এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সে নিয়ে আমি যাব প্রাক্তন পুলিশ অফিসার সুবীর ঘোষ মৌলিকের কাছে। সুবীর বাবু, পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটাকে কিন্তু একদম বাদ দেওয়া যায় না। এখানে যেখানে দেখা যাচ্ছে যে কথাটা উঠেছে, আমরা যদি কদিন আগে এই হাঁসখালিতেই, এই বগুলাতেই দুলাল বিশ্বাস খুন হয়েছিলেন,
দুলাল বিশ্বাসের ঘটনা যদি দেখি, সেখানেও সেদিন তার দেহরক্ষী ছুটিতে ছিলেন, এখানেও সত্যজিৎ বিশ্বাসের সময় দেখলাম তার দেহরক্ষী ছুটিতে গেছিলেন। কোথাও একটা পরিকল্পিত সাজানো খুনের ঘটনা। দেখুন, আপনার এইখানে রক্তাক্ত রাজনীতির এই যে জায়গাটা আজকে আলোচনার বিষয়বস্তু হয়ে যেটা এসছে, এবং যেখানে আজকে হাঁসখালির সত্যজিৎ বিশ্বাস যিনি আততা এই ইয়েতে যখন মারা গেছেন, এর জন্য আমি তার আত্মার প্রতি আমি ইয়ে করছি এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যে আস্তে 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 সুস্থ জীবনযাপন আবার ফিরে আসুক, এটাই আমি চাইবো। কিন্তু একটা প্রশ্নের একটা জায়গায় আছে, পুলিশ কাজ করছে এটাও যেরকম ঠিক কথা, এবং পুলিশের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি আসছে, এটাও আবার ঘটনা। ঠিক কিরকম বাধা? এরকম বলছি আমি একটা সাপোজ একটা এক্সাম্পলটা দিচ্ছি। আমি কিন্তু বাধাটা বলতে আপনারা প্রত্যেকেই জানেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলতে চাইছি না। আমি কিন্তু আপনার পরিবেশ কত দিক দিয়ে আমি কথাটা বলছি। সেদিনকে আমাদের ওসি হাঁসখালি সাসপেন্ডেড হয়েছেন, একদমই দেহরক্ষী সাসপেন্ডেড হয়েছেন। এখন কোশ্চেনটা অ্যারাইজটা করেছে যে ওইখানে ওসির নিশ্চয়ই গাফিলতি ছিল, এবং গাফিলতি না থাকলে পরে ওই অবস্থায় একজন মন্ত্রী এসছেন, একজন এমএলএ, লোকাল এমএলএ এসছেন, সেখানে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে কোনো রকম মানে প্রোটেকশন নেই, এবং সেখানে ডিআইবি অন্তর্পক্ষে যখনই আর কি এই সমস্ত জিনিসগুলো হয়, তার আগে কিন্তু পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটা মোটামুটি একটা লিখিত একটা দেয় যে এই পরিস্থিতি হচ্ছে, ভায়োলেন্স হবে কি ইত্যাদি ইত্যাদি, সেই অনুযায়ী পুলিশের অ্যারেঞ্জমেন্টটা সেইভাবে হয়। আমি জানি না যে সেই সময় পুলিশের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে, আপনি বলছেন কোথাও ইন্টেলিজেন্সের একটা ফাঁক থেকে গেছে। এই ফাঁকের পরিপ্রেক্ষিতে আজকে হয়তো দেহরক্ষীকে অ্যাকুজ করা হচ্ছে কিংবা ওসিকে অ্যাকুজ করছে, এবং আমি ধরেই নিচ্ছি যুক্তির খাতিরে, হ্যাঁ তারা অন্যায় কাজ করেছে এবং তাদেরকে শাস্তি পেতেই হবে। কিন্তু এর মধ্যেখানে যে ফাঁকটা আছে, এই ফাঁকটা কিসের জন্য হচ্ছে সেটাও তো আমার বিশ্লেষণটা করতে হবে। তো ফাঁক না থাকলে বলতে ওই যে ওই পরিস্থিতিতে তো আসে না। তাহলে ওই পরিস্থিতি আসতে গেলে পরে প্রত্যেককে, পুলিশকে যেরকম দায়ী করা হচ্ছে, এবং আজকে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য আজকে আমাদের প্রত্যেকে কিন্তু মানে চিন্তা ভাবনাটা করতে হবে। কারণ পুলিশকে নিরপেক্ষভাবে কাজ না করতে দিলে পরে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু এই রক্তাক্ত রাজনীতি আরও ভয়াবহ আকার ধারণ করবে, যেখানে আপনি আমি কেউ কিন্তু রক্ষা পাবো না। এটাই হচ্ছে আমার মূল কথা আর কি। একদমই, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, যেটা আপনার দাবি, সেটা সবাই সমর্থন করে। সেই জায়গা থেকে একটা কথা বলি যে পুলিশকে হয়তো আরো বেশি অ্যাওয়ার্ড হওয়া দরকার ছিল। দুলাল বিশ্বাসের যে হত্যার ঘটনা, সেটা আমরা দেখেছি, তারপরে একই ঘটনা ঘটলো। ইন্টেলিজেন্সের যে ফাঁক থেকে গেছে, এটা একদমই কাম্য ছিল না। আমি যাব বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, যেটা দেখছি যে পুরোপুরি এই যে ঘটনাক্রম, বিভিন্ন যে ঘটনাক্রম দেখি আমরা, বিভিন্ন ঘটনাক্রমে বিভিন্ন শাসক দলেরই বলুন, বিভিন্ন নেতারা মারা গেছেন, বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা মারা গেছেন, প্রত্যেকবারই দেখা গেছে যে এই ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ যেমনটা উঠে আসে, সেরকমটা কিন্তু চলে দোষারোপ আর পাল্টা দোষারোপের পালা, কিন্তু রক্তাক্ত হয় বাংলার মাটি বারবার। কতদিন আর? আমি তো আসলে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা সমর্থক হয়ে এখানে আসিনি, রাজনৈতিক বিশ্লেষক হয়ে এসেছি, যেখানে সাধারণ মানুষের কিছু ভাবনা চিন্তার কথা বলার জন্য। তো শুরুতেই আমার ওটা মনে পড়ছে যে রাজা আসে রাজা যায়, লাল জামা নীল জামা গায়ে, রং বদলায় দিন বদলায় না। সাধারণ মানুষ রাজনীতি হিংসার কারণে যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, সেটা কিন্তু আগের সরকারের সময়ও আছে, এই সরকারের সময়ও আছে। তবে এটা ঠিক যে মৃত্যু, যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হবে, সেটা কিন্তু দুঃখের। একটা মৃত্যুকে আটকাতে পারলে, তার থেকে বড় দুঃখের যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে সংস্কৃতি, যেখানে একজন খুন হলে প্রকৃত খুনি কি সেটা বের করার আগে দেখবেন যখনই কেউ বলছে যে অন্য রাজনৈতিক দল যুক্ত রয়েছে, তার মানে আমাদের সংস্কৃতি হয়েছে যে অন্য রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত রয়েছে। কে করেছে খুন সেটা বড় কথা নয়, ও কোন রাজনৈতিক, তার আইডেন্টিটি, যে খুন করেছে, যে খুনি, যে অভিযুক্ত, তার প্রথম পরিচয় তার রাজনৈতিক দল কি, সেই আইডেন্টিটিটাকে আমরা বড় করে দেখছি। এই সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ বড় হচ্ছে, এটা হচ্ছে এক। 2 নম্বর, পুলিশ অবশ্যই ব্যর্থ, কারণ সাধারণ মানুষ যখন বলছে যে বিধায়কের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা কোথায়? যেখানে বিধায়ক দিনের বেলা তার এলাকায়, সে যদি বিরোধী দলের কেউ তাকে মেরে দেয়, তবুও ব্যর্থতা পুলিশের, প্রশাসনের। এখন রাজনৈতিক বিশ্লেষণে আমি কি বলবো,
যে এটাকে দেখতে হবে 2019-এর ফেব্রুয়ারি মাসের ঘটনা, যেখানে আর প্রায় 3 সপ্তাহ পরে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করবে। একদম সেই পরিস্থিতিতে যেখানে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত চূড়ান্ত, যে সংঘাতের একটা কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূল কংগ্রেস, আরেকটা জায়গায় রয়েছে বিজেপি। কিন্তু এটা তো ঠিক, যদি আজকে বিজেপিকে অভিযুক্ত করা হয় এবং অভিযোগ প্রমাণিত হয়, বিজেপি যদি এটা করে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস বা সরকারের সামনে একটা পথ থাকবে যে কেন্দ্র সরকার এইভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ একটা ভয়ের পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে। আবার উল্টোটা ঠিক, যদি সরকার এটাকে বের করতে না পারে কে খুন করেছে, তাহলে সাধারণ মানুষ কোন ভরসায় তাকে বিশ্বাস করবে? আগামী দিনে কোন দিন আসতে চলেছে এখানে, সেই নিরাপত্তা কোথায়? সেই নিরাপত্তার প্রশ্ন কিন্তু আসছে। এখন আসলে এই খুনটা রাজনীতির যে সংঘাত তৈরি হয়েছে, সেই সংঘাতে কতটা জায়গা তৈরি করতে পারবে, কতটা পরিসর তৈরি হবে? তৃণমূল আর বিজেপির যে সংঘাত, এই তৃণমূল বিজেপির সংঘাতে বিজেপির ফায়দা কতটা একটা খুন থেকে, এবং ওদের ফায়দা কতটা, এই যে দুজনের ফায়দা লোটার যে একটা প্রসেস শুরু হয়ে গেছে, ইতিমধ্যে বলছে, এ নাম করে বলছে, যদি আমার কাছে তথ্য প্রমাণ থাকে, যদি আজকে একটা সরকার একটা প্রশাসন বলে যে নির্দিষ্ট এই ব্যক্তি এই রাজনৈতিক দল এই খুনের সঙ্গে যুক্ত, তাহলে তাকে অ্যারেস্ট করো, তাকে প্রমাণ করো যে খুনের সঙ্গে যুক্ত, অপরাধ দাও, সে তো আইনের বাইরে নয়। যেই হোক না কেন, যে নেতা হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। তুমি যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাকে অ্যারেস্ট করে তার শাস্তি দাও। কিন্তু সাধারণ মানুষের এই ভয়ের পরিবেশ তৈরি করতে পারলে রাজনৈতিকভাবে কার লাভ? রাজনৈতিকভাবে লাভ হচ্ছে বিরোধীদের। কেন বিরোধীদের লাভ? তার কারণ সরকার তো এখানে ছিল 10 বছর, সেই সরকার একটা পরিবেশ তৈরি করতে পারেনি নিরাপত্তার। সুতরাং যদি বিরোধীরা এইটাই প্রচার করতে পারে, এটা প্রমাণ করতে পারে, তাহলে ভোটের বাক্সের অঙ্ক অনেকটা ঘুরে যেতে অন্যরকম হতে পারে। একদমই যেটা বলা হচ্ছে, আজকেও আপনি হয়তো জানবেন যে মারিস দায় একজন তৃণমূল নেতা, তিনি তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তিনি নিখোঁজ ছিলেন। আজকে তার হুগলিতে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানেও কিন্তু বিজেপির কথা উঠে আসছে বারবার, এরকম শাসক দলের নেতা কর্মীদের খুন, আর সেখানে বারবার বিজেপি। শুনুন, এখানে যতইগুলো খুন হচ্ছে তাদের গোষ্ঠী কন্ট্রোলের মধ্যে খুন হচ্ছে, এবং যতগুলো খুন হচ্ছে বা যত দাঙ্গা হচ্ছে, কবে বন্ধ হবে? আমি জিজ্ঞাসা করবো, কিন্তু আপনারা যেহেতু রয়েছেন, আমি বলছি অসিত বাবু, এই জিনিসটা কবে বন্ধ হবে? আর তৃণমূল বলবে যে না বিজেপি করেছে। আমাকে বলতে দিন যতগুলো এই যে প্রবলেমগুলো হয়েছে, বিজেপিকে সবসময় প্রথমে খুন হওয়ার পর বা কোনো একটা বম ব্লাস্ট হওয়ার পরে বলে কি বিজেপি করেছে, কিন্তু বিজেপি কি কোনো অভিযুক্ত করতে পেরেছে? আর যতগুলো আজ পর্যন্ত খুন হয়েছে, সেকেন্ড আপনাকে একটা এভিডেন্স দিই কি, আমাদের 16টা রাজ্যে এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আমরা সরকার আছে। আপনি বলুন কোথায় এরকমভাবে খুন হচ্ছে? এর আগে 5টা রাজ্যে আমাদের ভোট হলো, এবং 3টে রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে ভোট হলো। সেখানে আপনি বলতে পারবেন কি কোথাও একটা খুন হয়েছে, বা বিরোধী পার্টির কোনো নমিনেশন দিতে বাধা হয়েছে, বা ভয়ের আবরণ তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে, সেটা আপনি বলতে পারবেন? কিন্তু আপনি ওয়েস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ দেখুন, 34 আসনে আপনার বিধান প্রতিনিধিত্ব হয়েছে, এবং কতগুলো কেস হয়েছে, এবং 73 জন বিরোধী দলের মানুষ কর্মীকে খুন করা হয়েছে, ভয় বাতাবরণ তৈরি করা হয়েছে। সেটা আপনি কিভাবে বলতে পারেন কি বিজেপি এর সঙ্গে যুক্ত? বিজেপি কখনো খুনের রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি। আসামের উদাহরণ তো অনেকে তুলে, আসামে কিসে আসামে খুন হচ্ছে? আপনার যদি অন্য কোনো কারণে যদি কেউ খুন হতে থাকে বা কোনো প্রবলেম হয়, সেটা পার্টি জড়িত হয়ে যায়। সেরকম খুন তো অনেক জায়গায় হচ্ছে। মধ্যপ্রদেশে এবং রাজস্থানে নির্বাচনের আগে, নির্বাচন প্রচারের সময় কিন্তু রাজনৈতিক সিংহের এলাকা থেকে শুরু করে আমি পরপর আপনাকে বলছি যে রাজস্থান আপনার মিডিয়াতে এবং এই 6টা এলাকাতে মিডিয়াতে দেখেছে কি হিংসাহীন বা রাজনৈতিক প্রতিহিংসা বা হিংসাহীন ভোট হয়েছে, কোনো কোথাও না হিংসা হয়নি, সেটা নয়, পরিমাণে কম হয়েছে, সেটা হতে পারে, এটা নয়। মানে এটা একটা ইউটোপিয়ান বলছেন যে স্বর্গ রাজ্য, যে ভারতবর্ষের 5টা রাজ্যে ভোট হলো, কোনো রাজনৈতিক হিংসা হয়নি।
এটা রাজনীতি শুনেন, এখন রাজনীতি ফায়দা আমি আপনাকে বলে দিতে পারি, আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে কত পরিমাণ কোথায় খুন হয়েছে, তার হিংসার একটা পরিমাণ রেকর্ড রয়েছে। শুনে রাজনৈতিক কারণে খুন হয়েছে না অন্য কোনো কারণ হয়েছে সেটা ডিফারেন্ট ইস্যু। রাজনৈতিক কারণে হিংসা হয়নি, সেটা উপর নির্ভর করছে। আপনি দেখুন তাহলে শুনেন, আপনি কোন মিডিয়াতে বা টিভিতে আপনার দেখিয়েছে হিংসা হয়েছে, বারবার এটা দেখিয়েছে, আপনি কোথায় পাচ্ছেন? বারবার দেখিয়েছে। উনি বলছেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। অবশ্যই অবশ্যই আমি যাবো একটু প্রাক্তন পুলিশ অফিসার সুবীর বাবুর কাছে যাবো। সুবীর বাবু, আমি জানতে চাইবো যে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, তারপরে এতটাই পালিয়ে গেছে সেখান থেকে। অভিজিৎ পন্ডারি বলে একজনকে এখন অব্দি সন্দেহের তালিকায় রাখা হয়েছে, যদিও সে পলাতক। মুকুল রায় সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন এখনো অব্দি পলাতক। এখনো অব্দি আমরা যে অনুষ্ঠান করছি এখনো অব্দি পলাতক। অভিজিৎ পন্ডারি, যার বিরুদ্ধে মেন সাসপেক্ট, যিনি বলা হচ্ছে তিনিই নাকি পিছন থেকে বিধায়কের মাথায় গুলি করেছেন, সে পলাতক। কিভাবে সম্ভব এই জিনিসটা যে একজন মন্ত্রী আসবেন ওখানে, যেটা আপনি বললেন যে প্রোটোকল দরকার ছিল, কোথাও না কোথাও অভাব ছিল, কিন্তু তারপরে ওইভাবে পালিয়ে যাওয়া গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। যে কত দুলাল বিশ্বাসের সময় যেটা আমরা দেখেছিলাম যে এতটাই এসেছিল মুখ ডেকে, তারা একদম সুসজ্জিত ভাবে এসেছিল, নিজের মতো অপারেশন করেছে, 10 মিনিটে করে বেরিয়ে গেছে। কিন্তু এইখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে অভিযোগ আমরা দেখতে পাই আর কি, যখনই কোনো রকম দুর্ঘটনা ঘটে কিংবা এরকম ধরনের গুলির যখন প্রশ্ন যখন আসে, তখন কিন্তু এই একটু আগে যা বলছিলেন দাদা, যে রাজনৈতিক যে চাপানো উত্তরটা, সেই চাপানো উত্তরে দেখা যায় যে আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ডভাবে অসুবিধা সৃষ্টিটা হয়ে যায়। কিরকম অসুবিধা সৃষ্টি হয়, এরকম একটা কথাটা বলছি। বলুন, যে ছিল না তার সম্পর্কে আজকে একটা এফআইআর করে দেওয়া হলো, এবং এই যে এফআইআর করে দিলে রাজনৈতিক উদ্দেশ্যে করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যখন ইনভেস্টিগেশন যখন করতে যাবো, তখন দেখবো যে লোকটা নেই, সেই লোকটার নামটা এখানে চলে আসছে। হয়তো পুলিশের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দেখা গেছে যার নাম থাকবে না, ইনভেস্টিগেশন পরে তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে মানুষের কাছে, এই যে আমাদের কাছে যারা এফআইআর করছে, সেখানে তো তদন্ত করতে হবে তো একদম। এবং এই তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী তদন্ত, যেই তদন্তটা হওয়া উচিত ছিল খুব শর্ট টাইমে, সেটা দীর্ঘমেয়াদী তদন্ত করছে। বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে ওখানে মোডাস অপারেন্ডি অনুযায়ী আমাদেরকে জিনিসটাকে ফাইন্ড আউট করতে হচ্ছে, কোন কে করছে কি ইত্যাদি 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 অনেক কিছু ব্যাপারটা আছে। তো সেই ক্ষেত্রে বলছি যে আমাদের যে এই যে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে যে আততা এই যে গুলিটা করেছে, কিসের ভিত্তিতে করেছে, এর পেছনে কারণটা কি? রাজনৈতিক কারণ থাকতে পারে। এই যে সাহসটা, একটু আগে যেটা বলছিলাম আপনাকে, যে আজকে সাহসটা পাচ্ছে কোনখান থেকে? কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়তো তাদের ইয়েতে পাচ্ছে, মানে পিছনে কারোর প্রশ্রয় রয়েছে, প্রশ্রয় না থাকলে পরে এইভাবে আসে না। তাহলে এই জায়গাটায় আমরা বলতে চাইছি যে আজকে ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশনটা যেটা দেখা যাচ্ছে, সেখান থেকে আমাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে গেলে পরে পুলিশকে একটু ক্ষমতা দিতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হচ্ছে যে এই মুহূর্তে ক্ষমতা কম রয়েছে? ডেফিনেটলি কম রয়েছে। তাহলে এই অবস্থাটা হয়েছে কেন? তাহলে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে মানে গুলি করতে গেল কেন? তাহলে আলটিমেটলি তাহলে সেই ক্ষমতাটা নেই বলে আমরা সেইভাবে আমরা বিস্তার করতে পারছি না, আমরা কাউকে ফাইন্ড আউট করতে পারছি না। হয়তো ফাইন্ড আউট করতে গেলেও সেখানে তার বাধাপ্রাপ্ত হচ্ছে, পুলিশকে আজকে মারছে। এই যে জিনিসগুলো হচ্ছে তার পেছনে কারণটা কি? আজকে সাহসটা পাচ্ছে কেন? পুলিশ প্রশাসনের উপর সাহসটা পাচ্ছে কেন? আজকে বিভিন্ন থানায় গিয়ে অ্যাটাকটা হচ্ছে কেন? হচ্ছে কেন? এইগুলো তো সাধারণ মানুষকে বিশ্লেষণ করতে হবে, সরকারকে বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণ যদি না করে, তাহলে আগামী দিনে কিন্তু একটা ভয়াবহ আকার কিন্তু তৈরি হবে। কারণ পুলিশও মানুষ, পুলিশও ঘর থেকে এসেছে। একদমই যেরকমটা উনি বললেন যে পুলিশের ক্ষমতা হয়তো কোনো দিক থেকে একটুখানি বাড়াতে হবে, কারণ কোথাও যেন পুলিশের যে ক্ষমতা সেটা সীমাবদ্ধ, যেটা সুবিধাবাবু বলছেন। সেদিক থেকে একটা কথা বলি যে রাজনৈতিকভাবে কিন্তু মতুয়া তত্ত্ব উঠে এসেছে এই খুনের পিছনে। বলা হচ্ছে যে সত্যজিৎ বিশ্বাস তিনি নিজে মতুয়া সম্প্রদায় ছিলেন এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে তার একটা প্রভাব ছিল। সেই প্রভাব কোনোভাবে খর্ব করতে বিজেপি সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছেন, এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতারা। আমরা জানি যে গত 2রা ফেব্রুয়ারি ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই নরেন্দ্র মোদীর ঠাকুরনগর, দুর্গাপুর বিভিন্ন জায়গায় গণতন্ত্র বাঁচাও যে যাত্রা, সেখানে জনসমাবেশ দেখেই আতঙ্কিত হয়ে তৃণমূল আবার এই রকম করছেন, এরকমটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। আমরা এই ব্যাপারে যাব বিশ্বজিৎ দাসের কাছে, রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু তার আগে একবার দেখে নেব কি ঘটনা ঘটেছে পুরো ঘটনাক্রম একটা প্যাকেজের মধ্যে। শনিবার সন্ধ্যা
নিজের পাড়ারই সরস্বতী পুজোর অনুষ্ঠানে বসেছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। হঠাৎই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সত্যজিৎ বিশ্বাসের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে এখনো ধন্দে পুলিশ। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনার পরই নদিয়া জেলার তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত দোষ চাপিয়েছে বিজেপির উপর। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বিজেপি নেতা মুকুল রায়ের মদতেই এই খুন এ কথা জানান তিনি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও যেই এই খুনের সঙ্গে জড়িত থাকুক না কেন সে যে কোনোভাবেই নিস্তার পাবে না সে কথা স্পষ্ট করেছেন তিনি। কিন্তু এই খুনের পেছনে বিজেপির হাত রয়েছে তা কার্যত স্পষ্ট করেন পার্থবাবু। সাম্প্রতিককালে যে রাজনৈতিক তৎপরতা কোনো কোনো দল তৈরি করছে এখানে এই রাজ্যে প্রায় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে, সেটা খুব গণতন্ত্রের পক্ষে শুভ নয়। সে যেই যত বড় নেতাই থাকুক আর যত ছোট নেতাই থাকুক, খুন এবং তার চক্রান্ত পরিকল্পনার পিছনে যারা আছে তাদের সকলকেই কঠোর শাস্তি দেওয়া। তোমাদের লোকেরা তোমাদের লোককে খুন করছে, পুলিশ বেচারা কি করবে? তাদের তো একদম নির্দিরাম। ঘটনার পরই সাসপেন্ড হয়েছে হাঁসখালি থানার ওসি। পরপর দলীয় কর্মী খুনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নদিয়ার প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেন এই ঘটনা নিয়ে। হাঁসখালিতে এত উপদ্রব হচ্ছে কেন? হাঁসখালি বর্ডার এরিয়া মাথায় রাখতে হবে। এখানকার লোকেরাই বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে করিয়ে দেয়। বহিরাগতদের আপনারা খেয়াল করেন না? হরিসংকীর্তনের মধ্য দিয়ে একদিকে হরিসংকীর্তন হচ্ছে আর একদিকে গুন্ডা ঢুকে যাচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে না, বুদ্ধি খরচ করতে হবে না। কিন্তু তারপরও বিধায়ক খুনের ঘটনা, আবারও দুই ক্ষেত্রে ব্যক্তিগত দেহরক্ষী ঘটনার দিন ছিলেন ছুটিতে। তাই পূর্ব পরিকল্পনা অনুসারেই যে এই খুন এমনটা মনে করছে তৃণমূল কংগ্রেস। যারাই জড়িত রয়েছে আমি আপনাকে বলে যাচ্ছি, আপনাদের মাধ্যমে তাদেরকে সচেতন সতর্ক করে দিয়ে যাচ্ছি। যদি ভাবেন দিল্লির পায়জামা ধরে ঝুলবেন আর ছাড়া পাবেন, কলার ধরে ঘাড় ধরে নিয়ে আসবো। আপনারা জিজ্ঞেস করুন তো এলাকার যারা রয়েছে কবার কারেন্ট যায়, কবার বিদ্যুৎ বিভ্রাট হয়, জিজ্ঞেস করুন পরিবারের সদস্যদের, জিজ্ঞেস করুন রাস্তায় লাইন দিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করুন। 8 থেকে 10 বার লাইন গেছে ইচ্ছা করে। তার মানে, এবং তার যে সিকিউরিটি সেদিনকে ছুটিতে ছিল। সুতরাং এটা সম্পূর্ণভাবে ওয়েল গট আপ, পূর্ব পরিকল্পিত, এটা অস্বীকার করা যায়। তবে এই রক্তাক্ত রাজনীতি আর কতদিন চলবে? আর কতদিন শুধু রাজনীতির জন্য বাংলার মাটি ভিজবে রক্তে? যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, এইভাবে খুন কখনোই মেনে নেওয়া যায় না। প্রতিবারই খুনের পর দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলতেই থাকে, কিন্তু অবস্থা অপরিবর্তিত। সামনেই লোকসভা নির্বাচন, তাই হিংসার চিত্র বাংলাকে আর দেখতে হবে না তো? সেদিকেই তাকিয়ে উদ্বিগ্ন বাংলার মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। 2019 লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট টানাটানি নিয়েও একটা তত্ত্ব উঠে এসেছে এই খুনের পিছনে। আমরা যাব সেই নিয়ে বিশ্বজিৎ দাসের কাছে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি হাইটক নিয়ে। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। পর ফিরে আসলাম হাইটক নিয়ে। আজকে আমাদের বিষয় রক্তাক্ত রাজনীতি। আর এই যে সত্যজিৎ বিশ্বাস, এই খুনের ঘটনার পেছনে কিন্তু মতুয়া ভোট টানাটানি, এই তত্ত্বটাও কিন্তু সামনে এসেছে। তৃণমূল যেরকমটা অভিযোগ করছে যে মতুয়াদের মধ্যে সত্যজিৎ বিশ্বাসের একটা প্রভাব ছিল এবং সেই প্রভাব কমাতেই কোথাও না কোথাও এই খুন। আমি যাব বিশ্বজিৎ দাসের কাছে, কিন্তু তার আগে বলে দিই বিরতির পর আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল সমর্থক ব্লগার দেবাংশু ভট্টাচার্য। যাব বিশ্বজিৎ দাসের কাছে। বিশ্বজিৎবাবু, যেটা মতুয়া যে ভোট টানটানি, এই একটা কথাও আসছে যে এই ফোনের পিছনে হয়তো এই মোটিভটাও হতে পারে। দুটো কথা বলি, যেখান থেকে আমাদের আলোচনাটা এর আগের বিরতির আগে শেষ হয়েছিল, পুলিশের কথা বলা হচ্ছিল। উনি বলছিলেন যে পুলিশ যদি অনেকটা শক্তি পায়, স্বাধীনতা পায়, তাহলে পুলিশ কাজ করতে পারবে। কতটা স্বাধীন আমরা এই রাজ্যে দেখেছি পুলিশকে টেবিলের নিচে লুকাতে, সেই পরম্পরা এই রাজ্যের আছে। আবার এটা ঠিক, পুলিশ কোনোদিনই রাজনীতির মুক্ত ছিল না, বামেও ছিল না, ডানেও নেই। সুতরাং পুলিশ নিজের নিরাপত্তাটা সবার আগে দেখুক, পরে তো অন্যের নিরাপত্তা দেবে।
একদমই। যে এলাকার কথা হচ্ছে, এবং আপনি জানেন প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেছেন ওখানে যে এই এলাকায় কেন এত হিংসা ঘটছে, এখানে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় অস্ত্র যেভাবে আসছে সাধারণ মানুষের কাছে, পুলিশের থেকে সাধারণ মানুষের কাছে অস্ত্র বেশি কি করে আসছে, সেই অস্ত্র, সেই নিরাপত্তাটা কোথায়? তাহলে এই পুলিশকে স্বাধীন হতে হবে। পুলিশ সত্যি যদি পুলিশের মতো কাজ করতে পারে, তখন পুলিশের কর্মদক্ষতা, পুলিশ রাজনৈতিক মুক্ত কিনা, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এখন রাজ্যের পরিস্থিতি যেখানে, তখন এটা নিয়ে আলোচনা করা যায় না। 1, 2 নম্বর, বিজেপির অস্ত্র হচ্ছে সিবিআই, আর তৃণমূলের অস্ত্র হচ্ছে মতুয়া। তার মানে একটা খুনকে কেন্দ্র করে এই আলোচনার দুটো উঠে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমি যেখানে আলোকপাত করছি যে মতুয়াদের ভোটটাকে সবাই টার্গেট করেছে, এটা খুব সহজ সমীকরণ। পশ্চিমবঙ্গের রাজনীতি যারা বোঝেন তারা বোঝেন, এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের মানে যেখান থেকে তারা এলো, পূর্ববঙ্গের উড়াকান্দি থেকে, যেখানে সত্যজিৎ বিশ্বাস নিজে মতুয়া, যেখানে তিনি রাজনীতি করেন, ওই এলাকায় মতুয়া ভোটারের সংখ্যা রয়েছে কিন্তু অনেক। এবং যেখানে প্রমথ রঞ্জন ঠাকুর হাঁসখালি থেকে তিনি কিন্তু নির্বাচনে দাঁড়ান একদম, এবং ঠাকুরনগরে যেখানে মতুয়া সম্প্রদায় বড়মার বাড়ি, যেখানে সেই মতুয়ার এখানে যে পরিমাণ ভোট আমরা দেখেছি, আমাদের যদি সেই ইতিহাস, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস মনে থাকে, তাহলে দেখব তার এক ছেলে বিজেপিতে এবং এক ছেলে তৃণমূলে, পরবর্তীকালে বিজেপি থেকে আবার তৃণমূলে চলে আসে। এই রাজনৈতিক সমীকরণ, মানে বিজেপি চেয়েছে পুরো ভোটটাকে নিজেদের দলে আনতে, আবার তৃণমূল চেয়েছে পুরো ভোটটা নিজেদের এখানে আসতে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওখানে সভা করছেন, বড়মার সঙ্গে দেখা করছেন, দেশের প্রধানমন্ত্রী যখন সভা করছেন, বড়মার সঙ্গে দেখা করছেন। কেন? কারণ ওই সম্প্রদায়কে কাছে টানাটাই মূল কারণ। প্রত্যেকে চাইছে ওই সম্প্রদায়ের হয়ে। তাহলে আপনি বলছেন যে এটাও একটা মোটিভ হতে পারে এই খুনের, যেরকমটা অভিযোগ আসছে। সম্ভাবনা যে একেবারে নেই সেটা নয়, মানে সম্ভাবনা রয়েছে। আমি যাব দেবাংশুর কাছে, দেবাংশুর কাছে, তৃণমূল সমর্থক দেবাংশুর কাছে। দেবাংশু, সরকার তৃণমূলের, পুলিশ প্রশাসন তৃণমূলের, সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিধায়ক খুন, তার পাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, তার দেহরক্ষী ছুটিতে ছিলেন। তৃণমূল বলছে পরিকল্পিত ঘটনা, কিন্তু যদি এটা পরিকল্পিত হয়, কোথাও না কোথাও নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। দেখুন, এই কথা তো আজকে স্বীকার করতে কোনো সমস্যা নেই যে সেখানে প্রশাসনের একটা বড়সড় গাফিল্যতি যদি না থাকতো এই ঘটনা ঘটতে পারে না, এবং সেই কারণেই সেখানকার সম্ভবত যত শুনেছি সেই থানার যিনি পুলিশের কর্তা রয়েছেন তাকেও সাসপেন্ড করা হয়েছে সরকারের তরফ থেকে। দেখুন, একটা ঘটনা ঘটলে তারপরেই তো অ্যাকশন, মানে জানা যায় যে এই জায়গাটা গাফিল্যতি রয়েছে, সেটার ঘটনা অবধি তো জানা যায় না, তো জানা গেল সেখানে। একটুখানি টেলিফোনে রয়েছেন গৌরীশঙ্কর দত্ত, নদিয়ার তৃণমূলের যে জেলা সভাপতি। গৌরীশঙ্কর বাবু, হাই নিউজ নেটওয়ার্কের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন। গৌরীশঙ্কর বাবু, আমি প্রথমেই জানতে চাইব যে সত্যজিৎ বিশ্বাস, তার যে খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আপনি বলেছেন যে মুকুল রায় বিজেপি নেতা অভিযুক্ত। আমাদের যদি আরেকবার বলেন ব্যাপারটা, যে এখনো কি আপনি সেটাই ভাবছেন যে বিজেপি অভিযুক্ত? দেখুন, প্রত্যক্ষদর্শীরা একটা এফআইআর করেছে, নির্দিষ্ট অভিযোগ করেছে, তাতে 4 জনের নাম আছে, আর মুকুল রায় মূল চক্রী এটা বলা আছে। আমি এটাই বলেছি, তো তদন্ত চলছে। কিন্তু মুকুল রায় বলেছেন যে আপনাকে আইনি নোটিশ পাঠাবেন। হ্যাঁ, যখন যদি পাঠান আইনি জবাব নিশ্চয়ই দেবো। মানে আপনি কি আইনি ভাবেই তাকে জবাব দেবেন? হ্যাঁ, আইনি নোটিশ পাঠালে আইনি জবাব দেবো, বেআইনি যদি কিছু করেন তাহলে বেআইনি জবাব দেবো। একদমই। গৌরীশঙ্কর বাবু, আরও জানতে চাইবো যে সত্যজিৎ বাবু যিনি খুন হয়েছেন, আপনার সাথে তার রাজনৈতিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক খুবই ভালো ছিল। এই যে যেখানে দুলাল বিশ্বাসের খুন আমরা কিছুদিন আগেই দেখেছি, তারপরে সত্যজিৎ বাবু খুন হলেন, কোথাও না কোথাও পুলিশ প্রশাসনে নিষ্ক্রিয়তা চোখে পড়ছে। কি বলবেন আপনি? দেখুন, সীমান্তবর্তী এলাকা, তার ওই সব জায়গাতে, বিভিন্ন জায়গায় বিজেপি ক্রিমিনালরা সক্রিয়। আর বিজেপিতে এখন হয়েছে, সে হারমাদরা জল্লাদ হয়েছে, বিভিন্ন দলে যারা জঞ্জাল তারা ওই 10 দিনে জমা হয়েছে। আর বিজেপি তো হিংসার রাজনীতি করে, যে দলের উত্থান ওই রথের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা করে, যে দলের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে দলের সর্বভারতীয় সভাপতি গুজরাট দাঙ্গা 2002-এর সাথে
দাগ এখনো মোছেনি যাদের হাত থেকে, তাদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? একদমই। গৌরীশঙ্কর বাবু, আপনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানে যখন আপনি দেখেছিলেন? না, অনুষ্ঠানে যেতে পারিনি আমি। হ্যাঁ, যেতে পারিনি। আচ্ছা, আপনার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, সেখানে কিরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে প্রশাসনিক, সেই ব্যাপারে কোনো খবর ছিল না? কোথাও পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটা পুরো ফেল করে গেল? আপনাকে একটা জায়গা বলছি, অলরেডি ওখানকার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা পুলিশ প্রশাসন নিয়েছে। বাকিটা সমস্তটা চলছে, তদন্ত চলছে, সব অ্যাঙ্গেলই দেখে চলতে হবে। একদমই। গৌরশঙ্কর বাবু, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমি যেটা যেমন দেবাংশুর কাছে ক্লিয়ার করে নি, তো উনিও যেটা বললেন আর কি, অ্যাকশন নেওয়া হয়েছে মানে সেই এটা থেকে। আমি যেটুকু আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল বলে একটু দুঃখিত। আমি শুনছিলাম গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি বলে, মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, তৃণমূল কংগ্রেসের কারোর উপরই আঘাত নেবে এলে সেটাকে সবসময় গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়। তাহলে কি ত্রিলোচন মাহাতো যিনি মারা গেলেন তিনিও গোষ্ঠীদ্বন্দ্বের শিকার? কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে আজকে ভারতীয় জনতা পার্টির মধ্যে কে কাকে থাপ্পড় মারছে পার্টি অফিসের ভেতরে, সেটাও লিক হয়ে যাচ্ছে। রূপা গাঙ্গুলি একটা লবি, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, তামারিগাড়ের তাদের নিজেদের ঝামেলার জন্য। দেখুন, আমরা এটা সমস্ত মৃত্যু দুঃখজনক, কিন্তু সেখানে আমি যখন এই কথাটা উনি বললেন, আমি আপনাদের অ্যাপে শুনতে শুনতে যেইটুকুনি শুনতে পেলাম, উনি যখনই এই কথাটা বললেন আমি সঙ্গে সঙ্গে নেটে একটু রিসার্চ করার চেষ্টা করলাম, জানতে পারলাম এই গত মাসের 8ই জানুয়ারি গুজরাটের একজন জেলার লেভেলের বিজেপি নেতা চলন্ত ট্রেনে মার্ডার হয়েছেন এবং তার পরিবার অভিযোগ করছেন যে সেই জেলারই আরেকজন বিজেপি নেতা মার্ডার করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই খবরগুলো প্রকাশ্যে আসে না, বা আমি নামটা জানি না, দুঃখিত, এনারা বোধহয় জানতে পারেন না। এখন দেখুন, বিজেপি হিংসার রাজনীতি শুরু করেছে সমস্ত জায়গাতে। আজকে আপনি শুধু যদি রাজনীতি দেখেন তা নয়, উত্তরপ্রদেশে কদিন আগে গরুকে রক্ষা করতে গিয়ে পুলিশ মার্ডার হয়ে গেল, আপনারা প্রত্যেকে দেখেছেন। সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির লিঞ্চিং থেকে শুরু করে সমস্ত রকম, কোথাও সরাসরি নিজেরা করছে, কোথাও একটা মানে একটা টিম। এবার দেবাংশু, আমি একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে যে যেটা তুমি বলছো আমি মানছি, তুমি যেটা বললে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ, সেই অভিযোগটা পুরোপুরি মিথ্যে। যেরকমটা প্রশ্নটা আমি ডক্টর অসিত মন্ডলকে করেছিলাম, সেই প্রশ্ন নিয়ে আমি তোমার কাছে যাব, যে প্রত্যেকবারই যখন এই ঘটনা ঘটছে, হোয়াট এভার ইট মেবি, ত্রিলোচন মাহাতো হোক বা সত্যজিৎ বিশ্বাস হোক বা সরফুদ্দিন খান হোক, যেই হোক না কেন, যারা এই রাজনৈতিক কারণে বাংলার বুকে যাদের রক্ত ঝরেছে, রাজনৈতিক কারণে যারা খুন হয়েছেন, আর সেটা বিজেপিরই হোক, তৃণমূলেরই হোক, সিপিএমেরই হোক, যারই হোক না কেন, এই ঘটনা, এই অভিযোগ আর পাল্টা অভিযোগ, দোষারোপ পাল্টা দোষারোপের পালা কতদিন চলবে? তোমরা বলবে বিজেপির কর্মীরা করেছে, আর অসিত বাবুরা বলবেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, প্রশাসন, কিন্তু আলটিমেট প্রশাসন কোথায়? তারা কি করছে? ধরছে না কেন যারা করছে? না, আমি এটাই আপনাকে বলছি। দেখুন, এখানে তো অ্যাকশন নেওয়া হলো, এবার তারা ধরাও পড়েছে। 24 ঘন্টার মধ্যে তাদের মধ্যে 3 জন অ্যারেস্ট হয়েছেন, এবং সেখানে সত্যজিৎ বাবুর ভাই বলেছেন যে তারা নাকি লোকালি বিজেপি করতো, তার ভাইয়ের বক্তব্য এটা। আমি সেটা বাদ দিলাম। আপনি যে প্রশ্নটা করলেন, আমরা কেউ চাই না, দেখুন, বিশেষ করে যদি আপনি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড দেখেন, যে রাজ্যে বা যে সরকারে যারা শাসন করেন তারা কখনো চান না, সেটা বিজেপিও তারা কখনো চান না এই জিনিসটা। কিন্তু প্রশাসনের রাশটা এখানে শক্ত আছে বলেই সাথে সাথে অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে, এবং আমরা ইতিহাসে যে পরিমাণ রাজনৈতিক খুনের ইতিহাস পড়েছি বামফ্রন্টের জমানায়, সেই জায়গা থেকে আজকে পশ্চিমবঙ্গ মানছি, কিন্তু একটা জায়গায় যাবো যে কোথাও থেকে পুলিশ যে নিষ্ক্রিয়, এটা কিন্তু স্বীকার করতেই হলো, কারণ পুলিশ নিষ্ক্রিয়। এই ঘটনাটা দুলাল বিশ্বাস মারা গেছে, তারপরে সেই সিকোয়েন্সে কিন্তু এই ঘটনা ঘটলো। আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল প্রশাসনের, কোথাও না কোথাও অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল এই ব্যাপারে। একদম। আমি বিজেপি নেতা অসিত বাবুর কাছে যাবো। যে ঘটনা ওনারা বললেন যে গুজরাটেও তো এরকম ঘটনা ঘটেছে, সেদিক থেকে আপনারা বারবার অন্তর্দ্বন্দ্বের কথা বলছেন। ওনাদের কি বলেছে, কোথা থেকে তথ্য পেয়েছে সেটা ওনার ব্যাপার, কিন্তু যেটা বিজেপি টিএমসি যে অন্তর্দ্বন্দ্ব, সেটা আপনাকে কিছু উদাহরণ দিচ্ছে। বীরভূমে পার্টি অফিসে আপনার বম ব্লাস্ট হয়েছে, জয়নগরে শুট আউট হয়েছে, একদম। এরপরে আপনার এতে আমডাঙ্গাতে হচ্ছে, তারপরে হাওড়াতে হচ্ছে, সব জায়গায় এরকম ঘটনা হচ্ছে। এর কারণটা হচ্ছে কি, পুলিশ প্রশাসন প্রচুর নিষ্ক্রিয়, মানে তার নিজের মতো মানে এভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। কারণ হচ্ছে পুলিশ প্রশাসন এখন টিএমসির মোর্চা হয়ে কাজ করছে, এবং এখানে কি হচ্ছে, এখন পুরোপুরি টিএমসি পার্টি 7 জন লোকের হাতে নেই। আপনি বলবেন, কিন্তু আমার এই জায়গাটা একটু আপত্তি,
কেন তৃণমূল বিজেপি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা বলছে না যে মানুষের রক্ত ঝরছে, মানুষ অবশ্যই, মরছে, অবশ্যই আমরা তার বলছি তো। তদন্ত হওয়া উচিত, আমাদের- খুনিদের যারা খুনি তাদেরকে পয়েন্ট আউট করা উচিত, হ্যাঁ, তাদেরকে একদম, শাস্তি দেওয়া একদম উচিত। বলছি। তা না করে তৃণমূল বলছে যে বিজেপি করেছে, বিজেপি বলছে অন্তর্দ্বন্দ্ব চলছে। শুনেন, এই আমাদের রক্তের সভাপতি- রাজনীতি যতদিন আপনারা দোষারোপ পাল্টা দোষারোপের পালা চালাবেন ততদিন শুনুন, শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? আমাকে বলতে দেন, আমাদের সভাপতি মাননীয় দিলীপ ঘোষ এবং মুকুল রয় ওনারা বলেছেন কি তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং সত্য উদ্ঘাটন হোক এবং শাস্তি পাক, এবং যতগুলো ঘটনা হচ্ছে যদি তদন্ত সঠিক তদন্ত না হয় এবং শাস্তি না পায় যত অপরাধী, তাহলে একটার পর একটা ঘটনা এরকম বাড়তে থাকবে, মানুষ তো সাহস পেয়ে যাবে। একদমই, আপনিও বলছেন বাড়তে থাকবে। আমি যাবো বিশ্বজিৎ দাসের কাছে যে এই রকমই যদি দোষারোপ পাল্টা দোষারোপ যে ঘটনাগুলো না, চলতে থাকে, মজার, খুব মজার এক প্ল্যাটফর্মে একটা- দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব যদি না বলে যে বন্ধ হোক, এই জিনিসটা বন্ধ হোক, সেটা অবশ্যই, যতদিন না আমাদের বলতে পার্টির- পারবে ততদিন আপনি প্রেস কনফারেন্স দেখবেন সামনে বলেছে। 2019-এর লোকসভা না, না, নির্বাচন দিলীপ বাবু, আপনি এদিকে বলছেন রমজান বন্ধ, দেওয়ার আর জায়গাটা দিলীপ বাবু থেকে বলছেন যাচ্ছে। যে অনাথ করে দেবো, যে মামলা দেখার লোক থাকবে আপনার না। দেবাংশু, সন্তানকে দেবাংশু দেখার লোক বন্ধ থাকবে করা না, দরকার, অনাথ করে এই দেবো। জিনিসটাই আপনাদের বন্ধ করা দরকার একদম। দিলীপ ঘোষ বলছেন অনাথ করে দেবো, আপনি বলছেন বন্ধ হোক। অবশ্যই বন্ধ হোক। দেবাংশু অভিষেক এবং এটা আমি বলতে চাইছি- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকে উক্তিছে, দিলীপ বাবু বলেছেন আমি মানছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উক্তি যদি দিল্লির পাজামা ধরেন তো কলার ধরে টেনে নামাবো। না, তো এটা- দুদিকেই হচ্ছে এটা দেখুন, একদিকে এটা- বলা এটা আমি যাচ্ছে। বলছি, আমি- এইভাবে আমি- আমি- রাজনৈতিকভাবে কলার ধরে আমি- টেনে আমি- নামাবো, আমি- কালো আমি- হাত আমি- একটা রাজনৈতিকভাবে বলেন। আমি বলছি, এইটাই কলার ধরে কথাটা টেনে নামাবো, রাজনৈতিকভাবে বলেননি কালো উনি। হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বলেননি। এগুলো কিন্তু রাজনৈতিক না, 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 স্তরে না, যদি দেবাংশু, হয়, এগুলো আলাদা। রাজনৈতিকভাবে কিন্তু আপনি বলেননি। যদি তার সাথে আমি বলেন যাবো। অনাথ করে দেবো, আমি এই যাবো। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মানে কি এটা বলা যায়, মানে এটা বলা যায়? দেখুন, আমি তো আপনাকে কি বলছি, মিছিলে এই স্লোগান ওঠে কালো হাত ভেঙে দাও, না, ঘুরিয়ে না, দাও, তাহলে কি সেটা হাত ভেঙে শোনো দেওয়া না, হচ্ছে? আমার কথা- আমার কথা কি? কলার ধরে এটা কি নামিয়ে বলা দেবো, যায়? এটা রাজনৈতিক Yes, ভাবে on, বলা যায়। yes, on, এটা কি বলা যায়? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, be specific। দেবাংশু, be specific। হ্যাঁ কি না, এক মিনিট, be specific, হ্যাঁ কি না বলা যায়? বলা কি না, যায়? না, আমি কি বলছি, এটা যদি তিনি রাজনৈতিক ভাবে বলে থাকেন, এটা রাজনৈতিক ভাবে কলার ধরে নামিয়ে দেবো, এটা তিনি বলা যায়। রাজনৈতিকভাবে কিন্তু রাজনৈতিকভাবে অনাথ করে দেবো, এটা কি করে বলতে পারেন? মানে রাজনৈতিক- বা স্বামীকে দেখার লোক থাকবে না, এটা কি করে বলতে পারেন? একজন স্ত্রী MP সন্তান দেখার লোক থাকবে না। একজন MP কলার ধরতে গেলে আমরা প্রধানমন্ত্রীকে বলতে পারি যে আমরা প্রধানমন্ত্রীকে বলতে পারি আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবো। আমি কি ওকে ফিজিক্যালি নরেন্দ্র মোদীকে চেয়ার থেকে আমরা নামাবো? আমরা তাকে পলিটিক্যালি চেয়ার থেকে নামানোর কথা বলছি। তেমনি কলার ধরে নামিয়ে নেবো, এটাও বলতে পারে। কিন্তু আমাকে বিজেপি প্রতিনিধি বোঝান না, না, যে একটা অনাথ কথা করে বলি, দেবো, একটা কথা বলি। যে সন্তান স্ত্রীকে দেখার লোক থাকবে না, এর অর্থ কি? একদম, আপনার একদম। ওটা আমি- দিলীপ আমি- ঘোষ আমি বললেন, দর্শকের সাথে নরেন্দ্র কথা মোদী বলি। মিটিং না, করে, না, আমি দর্শক, তারপরে দেবাংশু, কথা আমি বলবো। দর্শক, আমার তো দর্শকের সাথে কথা বলতে হবে। আমি দর্শকের সাথে কথা বলি। প্রধানমন্ত্রী আপনাদের অডিও কিন্তু যাচ্ছে না। এক মিনিট, আপনাদের অডিও কিন্তু যাচ্ছে। আমি একটু কথা বলি যে প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া যায়, সেটা কোনোভাবেই হয়তো কোনো দিক থেকে বলা যায় না, দেয়া যায় নির্বাচনের মাধ্যমে দেয়া যায়, কারণ তিনি মানুষের নির্বাচিত প্রতিনিধি। প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যাকেই হোক, এভাবে কথা বলা যায় না, এটা এথিক্সের বাইরে। ঠিক আছে, এবার আমি যাব বিশ্বজিৎ দাসের কাছে। বিশ্বজিৎ, অনেকগুলো বিষয় আমি তো বুঝতে পারছি না যে খুব জোরে বললে ভালো বলা যায় কিনা, কিন্তু এটাও আমার বক্তব্য যে মিছিলে দাঁড়িয়ে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর তার সঙ্গে পাজামা ধরলে এটা টেনে নামিয়ে দেবো, দুটো এক কিনা। আমি ছোটবেলা থেকে যে রাজনীতির স্লোগান শুনেছি তাতে এই স্লোগান শুনিনি। যারা শুনেছে তারা হয়তো বলতে পারবেন। এক, দুটো রাজনৈতিক দলই অত্যন্ত খারাপ ভাবে, কুরুচিকর ভাবে এটাতে আক্রমণ করেছে, দুটো রাজনৈতিক দল। একদমই। এক, দু নম্বর, যার যেখানে স্ট্রেংথ সে সেখানে জোর দিচ্ছে। দিলীপ বাবু কি বললেন? দিলীপ বাবু অন্যায় বলেছেন, আমি সমর্থন করছি না বলাটা। উনি কি বললেন? দরকার হলে সিবিআই করুন। আমি একটু আগে আপনাকে বলেছি, একদম। তার মানে দিলীপ বাবুরা সিবিআই তে ভরসা রাখেন। আর আমাদের রাজ্য কি বলেছেন? আমাদের রাজ্য জানে সিবিআই করে কিছু হবে না, কারণ সিবিআই কেন্দ্রীয় সরকারের এজেন্ট বলে রাজ্যের নেতা নেত্রীরা বলছেন। কিন্তু সুতরাং না, না, সুতরাং বিশ্বজিৎ, সুতরাং আমি শেষ করি। এখানে একটু ছোট্ট কথা বলছি, এখানে একটা ছোট্ট কথা বলছি। দিলীপ বাবু বলেছেন সরকার সিবিআই করুন, কিন্তু মুকুল বাবু কিন্তু সিবিআই কথা বলেননি। তিনি বলেছেন, আমাকে বলতে দিন, তিনি বলেছেন যে চন্দ্রবাবু নাইডু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, তিনি চাইলে যে চন্দ্রবাবু নাইডুর যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে সেই রাজ্য অন্ধ্রপ্রদেশ, আমি সে প্রশ্নে যাচ্ছি না। আমি বলছি তারা বলছে ইনভেস্টিগেট করতে, কি মজার ব্যাপার। তার মানে দেখুন, একই রাজ্যে দুজন রাজনৈতিক নেতা বিজেপির, তিনি দুটো কথা বলছেন। কেন বলছেন? একজন বলছেন সিবিআই দিয়ে নিরপেক্ষ তদন্ত, আরেকজন বিশ্বাস করেন যে এই রাজ্য সিবিআই কে মেনে নিতে পারছে না, সেখানে তিনি বলছেন চন্দ্রবাবু নাইডুর যে সংস্থা তাকে দিয়ে এখানে সার্ভে করা হবে। তাহলে দুটো মতামত একটা জায়গা থেকে উঠে আসছে। কিন্তু অন্যদিকে আপনি ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেস যখন বলছে যে এই ঘটনাতে অভিযুক্ত বিজেপি,
তাহলে অভিযুক্ত যদি বিজেপি হয় তাদের সরকার তাদের অ্যারেস্ট করা। আমি একটা জায়গা বলবো, আমি একটু আগেও বলছিলাম, উনিও বললেন যে সীমান্তবর্তী এলাকা, তার মানে ঘটনা যেটা আপনিও বললেন একটু আগে যে দুলাল বিশ্বাসের ঘটনা ঘটে গেল, তারপরে এটা খুব একটা মানে অহংকারের কথা নয়, ঘটনা ঘটে যাওয়ার পরে আমি ওসিকে সাসপেন্ড করলাম গাফিলতির দ্বারা। কেন হচ্ছে? একটা প্রশাসন তার ঘটনা ঘটার আগে যদি সে ব্যবস্থা না নেয়, ঘটনা ঘটার পরে ব্যবস্থা নিয়ে কি হবে? আমি ঘটনা ঘটা আগে, তাই যদি আমাদের শিক্ষা হতো তাহলে আগের ঘটনার পরে এই ঘটনাটা ঘটতো না তো, তাহলে আমি আগে থেকে সতর্ক হতাম। সেই নিরাপত্তাটা কোথায়? অর্থাৎ রাজ্যের প্রশাসন এবং তার ইন্টেলিজেন্স তারা ফেল করছে, এটা মানতে হবে যে ইন্টেলিজেন্স আরো সতর্ক না হলে এই ধরনের ব্যবস্থা। এবং আপনি যেটা বলছেন যে রাজনৈতিক হিংসা, বলুন তো ইলেকশনের জন্য, এটা ভোটে জেতার জন্য, যেটা দেবাংশু বলছিল যে দুটো আসনে ভোটে জেতার জন্য কেন হবে? একজনকে মেরে দিতে হবে নাকি? তাহলে প্রমাণ হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেরকম একটা ইয়ে হল। একদম। আমি যাব প্রাক্তন পুলিশ অফিসার সুবীর বাবুর কাছে। সুবীর বাবু, আপনারা পুলিশে অনেকদিন ধরে কাজ করেছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে, পুলিশ নিষ্ক্রিয়তার কোনো একটা ছবি ধরা পড়ছে। সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করবো, যে জায়গাটায় আমরা ছিলাম, যে বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের যেসব মন্তব্য, সেটাও কি কখনো কখনো এরকম যে ঘটনা, সেই ঘটনাকে ইন্ধন দেয়? ডেফিনেটলি এটা ইন্ধন নয়। তবে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকের কাছে আমি সবিনয় নিবেদনটা করব, এই যে একটু আগে বিশ্বজিৎবাবু বলছিলেন যে হানাহানিটা বন্ধ হোক, আগে হানাহানিটা বন্ধ হোক, সব দল মানে দলমত নির্বিশেষে এই যে রাহাজানি, এই যে রক্তাক্ত যে পরিবেশটা, সেই পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য তারা মাঠে নামুন, তারা রাজনৈতিকভাবে তারা বক্তব্য রাখুন, যাতে সাধারণ মানুষ যাতে এরকম ভাবে যেন মানে এই বিপদের সম্মুখীন যাতে না হয়। আজকে যে এমএলএ যিনি মারা গেছেন, খুব দুঃখজনক ঘটনা, খুব মানে উনি মারা গেছেন, ওনাকে ব্ল্যাঙ্ক থেকে ওনাকে শেষ করে দিয়েছেন। এটা তো কোনো আমাদের কাছে তো আশাতীত ছিল না। এই যে আশাতীত ছিল না কেন, তার পেছনে কারণটা হচ্ছে পুলিশকে আরো ক্ষমতাশালী করতে গেলে পরে ইন্টেলিজেন্সি যে জায়গাটা আছে, তারপরে যে পুলিশ প্রশাসনের যে কর্তব্যের যে জায়গাটা, সেই জায়গাটাকে নিরপেক্ষভাবে তাদেরকে দায়িত্ব দিতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে। আমি এটা নিয়ে একটুখানি দেবাংশুর কাছে। দেবাংশু, যেটা সুবীর বাবু অভিযোগ করছেন বারবার, যে পুলিশকে আরো বেশি ক্ষমতা প্রদান করতে হবে, কোথাও যেন পুলিশের ক্ষমতা একটা সীমার মধ্যে রয়েছে, তো সেই জায়গাটাকে একটু দেখতে হবে, তাহলে হয়তো এরকম ধরনের ঘটনা অ্যাভয়েড করা যাবে। একদম। আমি তো অবশ্যই প্রথমেই আমি বললাম যে এখানে একটা গাফিলতি না থাকলে এই ঘটনা ঘটে না। আর একটা কথা, যেহেতু সময় শেষ, আমি একটু দেরি করে এসেছি, একটা কথা বলে দিতে চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই চেয়ে এসছেন পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে হানাহানি বন্ধ হোক। তার সবচেয়ে বড় প্রমাণ আপনাদের দিই, 34 বছরের বাম শাসনের সাথে তিনি লড়াই করার পর যখন ক্ষমতা এলেন, তার কর্মী সমর্থকরা যখন ভীষণভাবে উজ্জীবিত এবং সাধারণ মানুষ গ্রাসরুট লেভেলে বাম কর্মীদের উপর ক্ষিপ্ত পর্যন্ত, সেই সময় তিনি দাঁড়িয়ে বললেন যে বিজয়, ওটাই বলছি, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কেউ কোনো বিজয় মিছিল করবেন না, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে বললেন বদলা নয় বদল চাই, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে বললেন মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত চলবে। তো এই জায়গায় যে মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারেন, তার সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন থাকার মনে হয় কোনো কথা নয়। এখন যে ঘটনাগুলোর কথা যদি আমরা বলি, দেখুন 100% সফল কোনো সংস্থাই হয় না, কিন্তু মানে আমি যদি সিবিআইয়ের সাথে কম্পেয়ার করি, সিবিআইয়ের কথা আমি 4টে কেস উনি এখন বলুন আমাকে, যেটা সফলভাবে সিবিআই নোবেল চুরিটাও তো করতে পারলেন না, করে দেখিয়েছে, সেটা বাদ দিন। কিন্তু আমাদের যদি ইন্টেলিজেন্সের কথা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অ্যালার্ট করার আগেই বাংলাদেশ থেকে যেসব জঙ্গিরা ঢুকে পড়ছে তাদের কিন্তু এই ইন্টেলিজেন্স সংস্থাই অ্যারেস্ট করছে। তার পরবর্তীকালে যখন কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার খবর দিচ্ছে, তারা তখন অন্যান্য স্টেটকে খবর দিচ্ছে। মানে এতটাই স্ট্রং আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু এক দুটো ক্ষেত্রে হয়ে যায়। আমরা বর্ধমানের যে ঘটনা, যেখানে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, সেই ঘটনার উদাহরণ দিতে পারি। দেখুন, সেটা হয়েছে, সেই ঘটনার পরই তারা সতর্ক হয়েছে, তারপরে বহু ঘটনা ধরা পড়েছে। অসিত বাবু কিছু বলবেন, তার কথা যাবো, তারপর প্রত্যেকের কাছে 10 সেকেন্ড করে যাবো, যে রক্তাক্ত রাজনীতি কবে শেষ হবে। অসিত বাবু তাড়াতাড়ি, যেটা বললেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সদিচ্ছাটা কাজে লাগছে না কেন? আমরা একটা কোশ্চেন, উনি যত ডিস্ট্রিক্টে প্রশাসন মিটিং করেছেন, সব জায়গায় বলবেন কি টাকা খেও না, টাকা মারিও না, নিজে ভাগাভাগি করে খাও, কিন্তু খুনাখুনি করিও না, করিও না, কিন্তু সেটা গ্রাসরুট লেভেলে পৌঁছাচ্ছে না কেন? নাম্বার 1 কারণটা বলি, মানে সেটা একটা না, সেটা প্রত্যেকের কাছে যাবো 10 সেকেন্ড করে, দেবাংশু আমি প্রত্যেকের কাছে 10 সেকেন্ড করে, সময় শেষ, আমার কিন্তু 10 সেকেন্ড করে যাওয়ার সময় থাকছে না, আমি সময় শেষ একদমই। দেবাংশু সবাইকে কথা বলতে হবে। দেবাংশু প্যানেল ডিস্টার্ব হচ্ছে, দেবাংশু মানুষ শুনবে, দর্শক দেখছে, কি বলবে?
দেবাংশু, দর্শক দেখছে, আপনারা দেখতেই পাচ্ছেন সিনারিওটা। এই একটা ছোট্ট প্যানেলকে কেন্দ্র করে এই ঘটনা, এই দোষারোপ আর পাল্টা দোষারোপের খেলা, এই ব্লেম গেম যতদিন না কমবে ততদিন এই ধরনের ঘটনাকে সত্যিকারের অ্যাভয়েড করা সম্ভব। কোনো একটা ঘটনার ঘটার পরেই দুজনকে ব্লেম করে যাচ্ছে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে ব্লেম করছে, আরেক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে ব্লেম করছে। এই ব্লেম গেম যতদিন না শেষ হবে ততদিন এই রক্তের রাজনীতি সত্যি কি শেষ হওয়া সম্ভব? শুধু মানুষ ভাববে না, ভাবুন রাজনৈতিক নেতারাও ভাবতে আপনাকে হবেই, কারণ এই রক্তের রাজনীতি এবার বন্ধ হতে হবেই। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।